ওনার তো চাকরিটা চলে যাবে, মুখ্যমন্ত্রী থেকে সরে যাবেন, খাবেন কি? কালো কোট পড়তে হবে তো, কারণ ভাইপো তো সব চুরি করে দুবাই চলে যাবে, ওনাকে তো কিছু দেবে না। তো ওনার সংসারটা যাতে চলে সেটা আমরা করে দিয়েছি। উনি কোর্টে যাবেন, তৃণমূলের ছাল খুলে নেবে মানুষ। এবং তৃণমূল এই যে ধানের পোকা, এই যে ঘাস, এই ঘাস মারা দিয়ে কিভাবে মারতে হয় সেটা আমরা জানি। ইমিডিয়েটলি তৃণমূল কংগ্রেসকে হচ্ছে এই দেশ থেকে রাজনৈতিক দল হিসাবে বয়কট করে দেওয়া উচিত। এমনি হারবে, তারপর ছাড়বে না, তারপর আর থাকবে না। আর হেরে যাওয়ার পর আর থাকবে না, শূন্য হয়ে যাবে। আমার ব্যাট, আমি ক্রিকেট খেলতে গেলাম, দিয়ে আমি আউট হয়ে গেলাম, বললাম চলবে না, আমার ব্যাট, আমি আউট নয়, আমাকে আবার খেলতে দিতে হবে। তৃণমূল এটা করছে। তৃণমূল বলেছিল খেলা হবে, ইলেকশন কমিশন বলছে ঠিক আছে খেলো। তৃণমূল দেখছে খেলতে পারছে না, ইলেকশন কমিশন স্কোর বাড়িয়ে দিয়েছে। দাদা, হাইকোর্টে গেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তৃণমূল আবার থাপ্পড় খেয়েছে। সুপ্রিম কোর্টে গিয়ে খাবে তো থাপ্পড়। সংবিধান যারা মেনে চলে না, যারা কোর্ট মানে না, যারা ইলেকশন কমিশন মানে না, যারা সংবিধান মানে না, তার থাপ্পড় খাবে না তো কি হবে? আমার তো মনে হয় ওনাদেরকে, ওনার যে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, বয়কট করে দেওয়া উচিত। অনেক রাজনৈতিক দল এরা দেশে বয়কট হয়ে গেছে দেশ বিরোধী কাজের জন্য। যেভাবে রোহিঙ্গা এরা এই দেশে ঢুকিয়েছিল, যেভাবে রোহিঙ্গাদের ভোটার কার্ড করে দিয়েছিল, আমরা এসআইআর না হলে তো জানতেই পারতাম না এই পরিস্থিতি। দেশ বিরোধী কাজ করেছে, বাংলাদেশের লোক এখানে ঢুকিয়েছে। ইমিডিয়েটলি তৃণমূল কংগ্রেসকে হচ্ছে এই দেশ থেকে রাজনৈতিক দল হিসাবে বয়কট করে দেওয়া উচিত। এমনি হারবে, তারপর ছাড়বে না, তারপর আর থাকবে না। আর হেরে যাওয়ার পর আর থাকবে না, শূন্য হয়ে যাবে। বলছি দাদা, স্ট্রং রুমে কেন কেন্দ্রীয় বাহিনী, কেন রাজ্য সরকারের লোক থাকবে না? এই দাবি হচ্ছে তৃণমূল সরকারের। ছোটবেলায় একটা কথা ছিল জানেন তো, ধরুন আমার ব্যাট, আমি ক্রিকেট খেলতে গেলাম, দিয়ে আমি আউট হয়ে গেলাম, বললাম চলবে না, আমার ব্যাট, আমি আউট নয়, আমাকে আবার খেলতে দিতে হবে। তৃণমূল এটা করছে। তৃণমূল বলেছিল খেলা হবে, ইলেকশন কমিশন বলছে ঠিক আছে খেলো। তৃণমূল দেখছে খেলতে পারছে না, ইলেকশন কমিশন স্কোর বাড়িয়ে দিয়েছে। তৃণমূল একটা রাজনৈতিক দল, ইলেকশন কমিশনের সঙ্গে প্রতিদ্বন্দ্বী ভাবছে কেন? যখন 2011, 2016 এমনকি লোকসভাগুলোতে পঞ্চায়েতে জিতেছে, তখন ইলেকশন কমিশন ভালো। আর যখন মানুষ ম্যান্ডেট দিয়ে তৃণমূলকে হারাতে চাইছে, তখন ইলেকশন কমিশনের সমস্ত কাজ হাইজ্যাক করে নিজেরা করবে, এটা বললে তো হয় না। সব জায়গায় আমি এখনো নাম ধরে বলতে পারি, আমার তারকেশ্বর বিধানসভার ভিডিও এবং ধনেখালির ভিডিও। ধনেখালির এখানকার বিজেপির ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছে, ধনেখালির ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করুন। ধনেখালির ভিডিওতে, ধনেখালির ব্লক অফিসে কত অস্থায়ী কর্মী আছে জিজ্ঞাসা করুন। তারকেশ্বরে রয়েছে, ধনেখালিতেও রয়েছে। কি ভেবেছে অস্থায়ী কর্মীদের দিয়ে ভোট করিয়ে নেবে? আরে মানুষ ভোট দেবে, তৃণমূলের ছাল খুলে নেবে মানুষ। আর আমরা মানুষকে ধন্যবাদ দিতে বেরোবো। গণদেবতাকে আশীর্বাদ নিতে বেরিয়েছিলাম, এবার ধন্যবাদ দেবো। বিডিও অফিসে এখনো তো বহু জায়গায় ক্যাজুয়াল স্টাফ দিয়ে ইলেকশন হলো। অবশ্যই হয়েছে, হ্যাঁ, যাদের কার্ড নেই তারাও এন্ট্রি হয়ে আছে। ওখানে একটা চড়ুইভাতি পরিস্থিতি চলছে, অসংখ্য লোক, অসংখ্য টিএমসি কর্মীরা সেখানে আড্ডা দিচ্ছে। বুঝতে পারছেন আমি ধনেখালিটা কেন বলছি? কারণ তারকেশ্বর বিধানসভার 5টা অঞ্চল ধনেখালি ব্লকের মধ্যে পড়ে। আমি সাফার করেছি ধনেখালি থানা এবং বিডিওকে। তারকেশ্বর থানা, তারকেশ্বরের বিডিওতে সাফার করেছি। বিভিন্ন অস্থায়ী কর্মী দেখছি কাঠ ঝুলিয়ে ঘুরছে, কিছু লাইভ ট্যাকের লোক আছে, আমরা সেগুলোতে ভাবিত নই। মানুষ এবার পুরো 92% করে দেখিয়ে দিয়েছে যে কত ধানে কত চাল। দেখুন, আমি চাষির বেটা, আমি জানি প্রথম ধানের বীজ ছড়াতে হয়, বীজতলা তৈরি করতে হয়, তারপর বীজ ভাঙতে হয়, তারপর ধান রুইতে হয়, তারপর ধানে 3 মাস ধরে পরিচর্যা করতে হয়, তারপর ধান কাটতে হয়, তারপর ধান ঝাড়তে হয়, তারপর সেটা মড়ায় তোলার আগে ওজন হয়। আমাদের এখন ওজনের পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, গণনার পরিস্থিতি। ঠিক আছে, এসব ভয় পায় না, চাষ করেছি কষ্ট করে, আমরা জিতছি, সোনার ফসল ফলছে। এবং তৃণমূল এই যে ধানের পোকা, এই যে ঘাস, এই ঘাস মারা দিয়ে কিভাবে মারতে হয় সেটা আমরা জানি। কীটনাশক ছড়ানো হয়ে গেছে, এবার শুধু কীট মরার অপেক্ষায় আছে। বলছি দাদা, কি এমন সমস্যা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্ট্রং রুমের ভিতরে শ্রমিক ভট্টাচার্য, আমাদের মাননীয় রাজ্য সভাপতি, তিনি বলেছেন যে এবারের ইলেকশনে আমরা দেখিয়ে দিয়েছি, আমরা মুখ্যমন্ত্রীকে রাস্তায় বসিয়েছি, আমরা মুখ্যমন্ত্রীর হাতে ব্যাগ ধরিয়ে দিয়েছি, আমরা মুখ্যমন্ত্রীকে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যেতে বাধ্য করেছি, আমরা মুখ্যমন্ত্রীকে কালো কোট পরিয়ে, তিনি যে বলেন তিনি আইনজীবী ছিলেন, তার পুরনো জীবিকায় ফিরিয়ে দিয়েছি। কারণ আমাদের পার্টি বলে সবকা সাথ সবকা বিকাশ। আমরা মুখ্যমন্ত্রীর কি করে বিকাশ হয় সেটাও আমরা দেখছি। ওনার তো চাকরিটা চলে যাবে, মুখ্যমন্ত্রী থেকে সরে যাবেন, খাবেন কি? কালো কোট পড়তে হবে তো, কারণ ভাইপো তো সব চুরি করে দুবাই চলে যাবে, ওনাকে তো কিছু দেবে না। তো ওনার সংসারটা যাতে চলে সেটা আমরা করে দিয়েছি। উনি কোর্টে যাবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বিশ্বাসী যে তিনি 260টার উপরে, কখনো কখনো বলছে যে 300টারও বেশি সিটে তিনি জিতবেন। 294টা, 300টার বেশি। আচ্ছা, যদি ফিরাদ হাকিমের ঘরের বাচ্চা ভোট দিতে পারে, আর আপনি কি ভাবছেন 294-এর মধ্যে 300টা পেতে পারেন না? উনি পেতে পারেন। উনি হাম্বা হাম্বা, গাম্বা গাম্বা, রাম্বা রাম্বা, ডিম্বা ডিম্বা বলে যে কবিতা লেখেন, উনি স্বপ্নের মেঘবালিকা হয়ে যেভাবে কবিতা লিখতে চান, ওরকম স্বপ্নের মেঘবালিকা ঠাকুমা। হার দেখে মাথাটা টোটালি খারাপ হয়ে গেছে, উনি পাগলে পরিণত হয়ে গেছে, যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। বলছি সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এখনো এতটা আশ্বস্ত?
তাকে বারংবার বারংবার সেই একই কথা বলে যাচ্ছেন, আমি এত সিটে জিতবো। শুনুন। তারপরে বলছে যারা টাকা খাওয়াতে না পারে সেরকম প্রার্থীকে আপনারা ইভিএম মেশিন পাহারা দেওয়ার শুনুন জন্য। না, আপনি এত কঠিন করে ভাবছেন কেন? আপনি যখন ছোট ছিলেন, আপনার বাবা যখন পুজোতে আপনাকে জামা কিনে দিত না, আপনি সপ্তমীর দিনও ভাবতেন যে বাবা নিশ্চয়ই সপ্তমীর সন্ধ্যাবেলায় জামাটা কিনে এনে দেবে। সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন, ভাবতে দিন না, যদি হাতটা ভালো থাকে। ওনার তো হার্ট এখন খুব খারাপ পরিস্থিতি, সুগারের খুব খারাপ পরিস্থিতি, তো ওনার শরীরটা যাতে ভালো ভালো দাদা থাকে একেবারে ভাববেন। শেষ প্রশ্ন, কুণাল ঘোষ বলছে আমি দুলছি, এই যে দেখছেন আমি দুলছি, আমি তো দুলদবান, কিন্তু চৌঠা মের পরে বিরোধীরা একেবারে কুকুরের মতো ভ্যানিশ হয়ে যায়। হ্যাঁ, কুণাল ঘোষ যে যে হচ্ছে গাড়ি প্রিজন ম্যান চাপড়ে বলেছিল মমতা চোর, ওই কুণাল ঘোষকে টিকিট দিয়েছে। আর ওর আমি উত্তর দেবো যে সাংবাদিক না তৃণমূলের ক্যান্ডিডেট, এরা বুঝতে পারি না, ওর কেন উত্তর দেবো? তিনি বলছে কুকুরের মতো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলে আমার মমতার গলায় ঝুলে টিকিট নিতে পারে, তার আমি কোনো গুরুত্ব আছে বলে মনে করি না। তার আমি কোনো গুরুত্ব আছে বলে মনে করি না। যাকে আমি চোর বলবো, তার আবার পায়ে সে থুতু চাটবো, তার কি গুরুত্ব আছে? তো সিদ্ধারাটা আছে নাকি হাত দিয়ে দেখতে বলবো। ফলতাতেও তো আজকে ভোট হচ্ছে, সেখানে বারংবার বিভিন্ন জায়গায় বলছে, হিন্দুরা বলছে আমাকে কুচুকাটা করার হুমকি দেওয়া হচ্ছে, হিন্দুরা একাধিক সনাতনীরা বলছে। দেখুন, বাংলায় সনাতনীরা যে বিপদে রয়েছে তার সব থেকে বড় উদাহরণ তারকনাথের মন্দির, তারকেশ্বরের মন্দিরের উপর ফিরহাদ হাকিমকে বসিয়ে দিয়েছিলেন। সায়নী ঘোষকে যেভাবে সাংসদ করেছেন, এত কিছু করার পরেও, মহাদেবের মাথায় ফুলচন্দনের জায়গায় যেসব উল্টোপাল্টা জিনিস পরানোর পরেও, তারপর ওনারা বুঝে গিয়েছেন কত মানে হিন্দুদের কিভাবে অত্যাচার করতে হয় আর কিভাবে অত্যাচার করে মুখ ফিরিয়ে নিতে হয়। উনি জগন্নাথ টেম্পল করার নামে এইসব করে বেড়ালেন, এপাং ওপাং ছপাং মহাকাল জয় মহাকাল, কিন্তু তার আগে রেড রোডে উনি চলে গেলেন, কিন্তু মহাকুম্ভে গেলেন না। সব বোঝে হিন্দুরা। মৃত্যু কুম্ভ হয়ে গেল। আরে ছাড়ুন না, সব বুঝে গেছে, খেলা শেষ। ওনারা বলছিলেন খেলা হবে, খেলা শেষ হয়ে গেছে। চৌঠা মে পরিবর্তন, আরে চৌঠা মে সনাতন ধর্মকে অপমান করার যোগ্য জবাব এবার তারা পাবে। চৌঠা মে পরিবর্তন হয়ে গেছে। আপনি কি এখনো মনে করছেন? আপনার মনে হচ্ছে? আপনি একটা কাজ করে নিন, আমার তারকেশ্বর বিধানসভাতেই যান, হচ্ছে পুরোনো ফুটেজ বার করুন, তৃণমূলের প্রার্থীর রাবেন্দ্র সিংহ রায়ের সঙ্গে, রাবণেন্দুর সঙ্গে, ডান দিকে বাঁ দিকে যারা ঘুরেছে তাদের সঙ্গে একটা করে ইন্টারভিউ নিন, তাহলে বুঝে যাবেন কত ধানে কত চাল। তারা তো সবাই এসে আমার পেছনে পেছনে ঘুরছে। দাদা কিছু মনে করবেন না, যা হয়েছে হয়েছে, ইলেকশনের সময় এটা হয়, রেজাল্টের পর কিন্তু একটু দেখবেন।